নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ, আপনার সঙ্গে আমি সুমন। এমনিতে তৈরি হতে লাগে স্রেফ 2 মিনিট, কিন্তু দেশ জুড়ে যে বিতর্ক তৈরি করেছে বস্তুটি, তাতে একটার পর একটা দিন যাচ্ছে কিন্তু বিতর্ক মেটার কোনো নামগন্ধ দেখা যাচ্ছে না। দিল্লি তো আগেই নিষিদ্ধ করেছিল, আজকে উত্তরাখণ্ড, গুজরাট এবং জম্মু ও কাশ্মীর তিনটে রাজ্য ম্যাগি নিষিদ্ধ ঘোষণা করলো। পাশাপাশি বিগ বাজারের পর আজ মেট্রো এবং ওয়ালমার্ট ম্যাগি বিক্রি বন্ধ করে দিল। কিন্তু আমাদের রাজ্যের, আমাদের এই শহরের ছবিটা ঠিক কীরকম? আমাদের প্রশ্ন, এই শহরে যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে এই প্রোডাক্টটিকে ঘিরে, সেটা নিয়েই আমাদের পুরসভা সূত্রের খবর যে পুরসভা যে পরীক্ষাতে পাঠিয়েছিল, যে স্যাম্পল কালেক্ট করে তার পরীক্ষা করা হয়েছে, তাতে নাকি আপত্তিকর কিছুই পাওয়া যায়নি। কিন্তু তাহলে একেবারে স্পষ্ট করে সেটা জনগণের সামনে এই পরীক্ষার রিপোর্ট, এই তথ্য রাখা হচ্ছে না কেন? কেন এই ধোঁয়াশার পরিস্থিতি এবং কোথাও আশঙ্কা জিয়ে রাখা? তাই নিয়েই আমাদের এখনকার অনুষ্ঠান, আমাদের এখনকার বিষয়। আরও 3 রাজ্যে নিষিদ্ধ ম্যাগি, ধোঁয়াশা জিয়ে রাখলো পুরসভা, রিপোর্ট নিয়ে কেন ঢাক ঢাক গুড়গুড়? আলোচনার জন্য এই মুহূর্তে স্টুডিওতে আমার একদিকে রয়েছেন সুভাষ দত্ত, পরিবেশবিদ, ঋদ্ধি সেন, অভিনেতা। আমার অন্যদিকে রয়েছেন রুনু চক্রবর্তী, খাদ্য প্রক্রিয়াকরণ বিশেষজ্ঞ, আছেন অগ্নিমিত্রা পল, ফ্যাশন ডিজাইনার, এবং শিশু চিকিৎসক ডক্টর সৌমিত্র দত্ত। তাদের সঙ্গে আমরা কথা বলবো, কিন্তু তার আগে দেখাবো যে আজকে নবান্ন সূত্রে এবং পুরসভা সূত্রে ঠিক কী খবর পাওয়া যাচ্ছে, এবং মেয়রকে যখন আমরা প্রশ্ন করি তিনি উত্তরে ঠিক কী বললেন। কলকাতায় ম্যাগি নিরাপদ না বিপদ? রিপোর্ট আসা সত্ত্বেও ধোঁয়াশা বজায় রাখলো কলকাতা পুরসভা। মেয়র বলছেন তিনি নাকি রাজ্য সরকারের নির্দেশের অপেক্ষায়। যদিও পুরসভা সূত্রের দাবি, ম্যাগির যে সমস্ত নমুনা কলকাতা পুরসভার তরফে 2 জায়গায় পরীক্ষা করতে পাঠানো হয়েছিল তার রিপোর্ট এসে গিয়েছে। পুরসভা সূত্রে দাবি, ফেব্রুয়ারি ও মার্চের নমুনায় মাত্রাতিরিক্ত সীসা বা মনোসোডিয়াম গ্লুটামেট পাওয়া যায়নি। তবে গোটা বিষয়ে মেয়রের বক্তব্যে শুধুই ধোঁয়াশা। পরীক্ষা করবার জন্য যে কালেকশন, সেই কালেকশন আমরা নিশ্চয়ই করেছি, অ্যানালিস করবার জন্য বিশ্বাসযোগ্য সংস্থার কাছে পাঠিয়েছি, এবং সেই জায়গায় আসবার পর পুরোটা আমরা রাজ্য সরকারকে পাঠিয়ে দিয়েছি। কিন্তু একাধিক রাজ্য সরকার যেখানে ম্যাগি নিষিদ্ধ করছে, কিংবা বিগ বাজারের পর বৃহস্পতিবার ওয়ালমার্ট, মেট্রো এজির মতো বহুজাতিক বিপণীও তাদের আউটলেট থেকে ম্যাগি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সেখানে কলকাতা পুরসভার কেন এই ঢাকঢাক গুড়গুড়? এই প্রশ্নের মধ্যেই নবান্ন সূত্রে দাবি, সম্প্রতি রাজ্যের নিজস্ব পরীক্ষাগারে বিভিন্ন নুডলসের নমুনা পরীক্ষা করা হয়। প্রাথমিকভাবে কিছু নমুনায় আপত্তিকর উপাদান মিলেছে। এই পরিস্থিতিতে নমুনাগুলি চূড়ান্ত পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। শুক্রবার সেই রিপোর্ট আসার কথা। লক্ষ লক্ষ মানুষ যে ম্যাগি এতদিন ধরে খেয়ে চলেছেন, তা নিয়ে এখন জোর বিতর্ক তৈরি হওয়ায় সবাই একটাই প্রশ্নের উত্তর চাইছেন, ম্যাগি কি নিরাপদ? কিন্তু রিপোর্ট হাতে থাকা সত্ত্বেও এই সহজ প্রশ্নের সরাসরি উত্তর দিতে কলকাতা পুরসভা কেন গড়িমসি করছে তা বুঝে উঠতে পারছেন না অনেকেই। সুমন ঘরাই ও অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। আমরা যখন এই অনুষ্ঠান শুরু করছি তখন এই মুহূর্তে সব থেকে বড় খবরটা এলো যে তামিলনাড়ু 5ম রাজ্য ভারতবর্ষে যারা ম্যাগি নিষিদ্ধ ঘোষণা করলো। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে নেপালেও গোটা রাষ্ট্রে ম্যাগি নিষিদ্ধ হয়েছে। তামিলনাড়ু এই মুহূর্তে ঘোষণা করলো যে তামিলনাড়ু রাজ্যে ম্যাগি নিষিদ্ধ হলো। আমি সুভাষদাকে দিয়ে শুরু করবো। সুভাষদা, আমি বলছি যে কর্পোরেশনের একটা আমি অনুমান করছি যে হতে পারে যে এই মুহূর্তে তাড়াহুড়ো করে তারা ম্যাগিকে ক্লিন চিট দিতে চাইছেন না, কিন্তু সত্যিই যদি যে স্যাম্পলগুলো বলাই যেতে পারে যে 2 মাসের, ফেব্রুয়ারি মার্চ মাসের স্যাম্পল আমরা কালেক্ট করেছিলাম, তার রিপোর্টে আপত্তিকর কিছু পাইনি, এইটুকু বললেও তো মানে ফেয়ার এনাফ। আমি পুরো ক্লিন চিট দিলাম না, আমি তথ্যটা মানুষের সামনে রাখলাম, এইটুকু করা যাচ্ছে না কেন? না, আসলে যেটা অসুবিধা হচ্ছে, ওরা বলছেন না পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বা কলকাতায় কোনো ল্যাবরেটরি নেই যেখানে লেড এবং এমএসজি দুটো কন্টেন্টস আছে বা কত মাত্রায় আছে সেটা পরীক্ষা করে বার করা। প্রবলেম হচ্ছে 2 জায়গায়, একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারাল প্রবলেম, আরেকটা হচ্ছে ইকুইপমেন্টাল প্রবলেম, ইকুইপমেন্টাল এবং এক্সপার্টিস। আমি আজকেই আনন্দবাজার পত্রিকায় পড়ছিলাম যে ফুড সেফটি অফিসার 14 জন মাত্র রয়েছেন, পদ তৈরি হয়েছে 210টি, খালি পদ, একটাও রিক্রুটমেন্ট হয়নি। আমি রাজ্যের কথা বলছি। যন্ত্র, অসংখ্য মেশিন খারাপ পড়ে আছে। কলকাতা পুরসভায় 9টা পদ খালি রয়েছে ফুড সেফটি অফিসারের, নমুনা সংগ্রহ প্রায় বন্ধ। পরিকাঠামো বলছিলেন। আমি নমুনা সংগ্রহ সারা ভারতবর্ষের চিত্রটা নিয়ে এসেছি, বেশ দর্শকদের বললে আমার মনে হয় তারা বুঝবেন। পশ্চিমবঙ্গে 11, 12, 13 সালে 91টা স্যাম্পল টেস্ট করা হয়েছে সারা রাজ্যের। 91টার মধ্যে 41টা খারাপ বেরিয়েছে। পার্সেন্টেজ যদি করি 45.05%।
তো 91টা মাত্র, তার মানে আমার এখানে 9 কোটি, আমার পপুলেশন রিটার্ন সেন্সাসটা আমি নিয়েছি 2011 সেন্সাস অনুযায়ী 9 কোটি 13 লক্ষ হচ্ছে পশ্চিমবঙ্গে। ঠিক আপনার সঙ্গে মিলে যাচ্ছে। 2012 থেকে 15 3.5 বছরে নমুনা সংগ্রহ হয়েছে মাত্র 110টি। না, এই যে বিষয়টা যে শুধু নমুনা সংগ্রহ নয়, আরেকটা দিকও রয়েছে। যারা ফুড নিয়ে করেন, ব্যবসা করেন বা ফুড প্রসেসিং করেন বা বিক্রি করেন, তাদের একটা লাইসেন্স নিতে হয় এবং তাদের রেজিস্ট্রেশন নিতে হয়। আমি শুধু দুটো রাজ্য, মহারাষ্ট্র 11 কোটি 24 লক্ষ পপুলেশন, ওয়েস্ট বেঙ্গলের 9 কোটি 13 লক্ষ। আমি শুধু তার আগে একটা ফিগার দিই, এই 110টার মধ্যে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর 22টাতে ক্ষতিকর উপাদান মিলেছে, কিন্তু শাস্তি হয়নি একজনের। না, শাস্তি নয়, কেস মানে মামলাই রুজু হয়নি। ঠিক, মানে দু ধরনের মামলা হয়, একটা সিভিল একটা ক্রিমিনাল, সেই দু জায়গায় নীল লেখা আছে। আর পেনাল্টি কোন রাজ্য 55 লক্ষ টাকা, গুজরাট 55 লক্ষ টাকা, কেরালা আদায় করেছে, কিন্তু পশ্চিমবঙ্গে পেনাল্টিটাও শূন্য। তাহলে প্রশ্ন উঠছে, আমি অ্যাজিউম করে নিচ্ছি যে আমার 91টাই ভালো, খুব ভালো স্যাম্পল আমরা নিয়েছি এবং আমরা অনেক বেশি অ্যাডাল্টারেশন পেয়েছি, কিন্তু তারপরে যারা কর্তৃপক্ষ তারা চুপ করে বসে রইলেন কেন? আর দে প্লেইং উইথ দ্য হেলথ অ্যান্ড হাইজিন অফ দ্য পিপুল? সিমিলারলি আমার মনে হচ্ছে তার সাথে আমি একটা সঙ্গতি পাচ্ছি যে এখন যে ধোঁয়াশা যেটা আপনি বলছিলেন, এটা ঠিক ধোঁয়াশা নয়, এটা স্ট্র্যাটেজি। তার কারণ ব্যাপারটা সম্পর্কে রাজ্য সরকার বা কলকাতা পৌরসভা তারা টোটালি ব্ল্যাঙ্ক অ্যান্ড টোটালি ব্ল্যাক আউট অবস্থা। একেবারে এই ব্ল্যাঙ্ক অবস্থা নিয়েই বিরোধীরা অভিযোগ তুলেছেন যে সমস্ত তথ্য, পরীক্ষার সমস্ত রিপোর্ট যে পর্যায়ে থাক, মানুষের সামনে আনা হোক। রিপোর্ট কি বলছে? ম্যাগি নিরাপদ নাকি নিরাপদ নয়? পরীক্ষা করিয়েছে কলকাতা পুরসভা, অথচ রিপোর্ট প্রকাশের জন্য মেয়র তাকিয়ে রাজ্য সরকারের দিকে। আমরা পুরো রিপোর্টটা রাজ্য সরকারের কাছে পাঠিয়ে দিয়েছি। রাজ্য সরকার তার মতামত বা সিদ্ধান্ত বা নির্দেশ জানালে আমরা সেই মতন অ্যাক্ট করব। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের স্বাস্থ্যের প্রসঙ্গ তুলে পুরসভাকে আক্রমণে নেমেছে বিরোধীরা। তাদের প্রশ্ন, লক্ষ লক্ষ মানুষের ভালো থাকা জড়িয়ে যে বিষয়ের সঙ্গে সেই রিপোর্ট প্রকাশ্যে আনতে এত গড়িমসি কিসের? এটা যেহেতু খাদ্যের সঙ্গে জড়িয়ে আছে, মানুষের জীবন মরণের প্রশ্ন, কাজে একে দেরি না করে অবিলম্বে যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্ট জানানো উচিত। ম্যাগির নমুনা পরীক্ষার রিপোর্ট বিধানসভায় পেশ করা উচিত বলেও মত বিরোধীদের একাংশের। রাজ্য সরকারের উচিত অবিলম্বে যে রিপোর্ট এসছে তাকে মানুষের জনসম্মুখে আনা, এবং বিধানসভা যখন চলছে বিধানসভাও এটা প্লেস করা যেতে পারে। কলকাতা কর্পোরেশন যে রিপোর্ট এসছে সেটা তিনি প্রকাশ না করে তিনি রাজ্য সরকারের কাছে পাঠিয়ে দিলেন। এতে মানুষের মধ্যে যে আতঙ্কটা আছে সেটা আরও প্রবল হবে। অনেকে প্রশ্ন তুলছেন, ম্যাগির নমুনা পরীক্ষা তো কলকাতা পুরসভা করিয়েছে, তাহলে ব্যবস্থা নেওয়ার জন্য তাকে রাজ্য সরকারের নির্দেশের অপেক্ষা কেন করতে হবে? বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা পুরসভার হাতেই রয়েছে। যে পুরসভা অঞ্চলে যদি কেউ খাদ্য বিক্রি করে যে খাদ্য গুণমান ঠিক নেই, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি অধিকার পুরসভার আছে। এই কাজটা করবার জন্য রাজ্য সরকারের উপর নির্ভর করতে হবে, রাজ্য সরকার বললে তবে তারা করবেন, এটা নিছক দায়িত্ব জ্ঞানহীনতা। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা ভেবে যেখানে দ্রুত পদক্ষেপের পথে অন্যান্য রাজ্য, সেখানে রিপোর্ট নিয়েই টানাপোড়েন এ রাজ্যে। দীপক ঘোষ ও সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ, কলকাতা। রণদীপ, বিজ্ঞানী হিসেবে, বিশেষজ্ঞ হিসেবে এই যে টেস্ট নিয়ে যে বিভ্রান্তি, এটা মানে ভারতবর্ষে ঠিক কী রকম পরিকাঠামো এবং টেস্টের কি পদ্ধতি, এটা কি সম্ভব যে একই জায়গা থেকে স্যাম্পল কালেকশন হলো, দুটো আলাদা ল্যাবে আলাদা রিপোর্ট এলো? হ্যাঁ, সেটা তো সম্ভব সব সময়। এখন যেটা উনি বলছেন যে পরিকাঠামো নেই, লেড টেস্ট করা যায় অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোফটোমিটারে, আর এমএসজিও টেস্ট করা যায়। এমএসজি এমনকি এইভাবেও টেস্ট করা যায় যে প্রোটিন আছে যে খাদ্যে, গ্লুটামিক অ্যাসিড একটা অ্যামাইনো অ্যাসিড, তো সেটা যখন প্রসেসিং হয়, হিটিং হচ্ছে, কোনো রকম প্রসেসিং হচ্ছে, এমএসজি খাদ্যে তৈরি হয়ে যায়। এদের ক্লেম হচ্ছে যে আলাদা করে অ্যাড করা হয়েছে। এখন কতটা খাদ্যের নিজস্ব প্যাকেটের গায়ে লেখা থাকে নো অ্যাডেড এমএসজি, কিন্তু বলছে ওই ক্লেমটা ফলস, সেই জন্যই তাদের পেনালাইজ করা হচ্ছে। তো কতটা এমনি ন্যাচারালি এসছে, কতটা অ্যাডেড, সব অ্যানালিসিস করে বার করা যায়। আমার যেটা ধারণা, আমি তো নিজে ল্যাব ভিজিট করে দেখিনি, যে পরিকাঠামো ছিল, হয়তো ব্যবহারের অভাবে সব নষ্ট হয়ে গেছে।
এটা আমার খুব স্ট্রংলি মনে হয়। তো আমার আজকে মনে হচ্ছে যে এই যে ম্যাগি কাণ্ড, এতে একটা নাড়া পড়লো, জনমানসেও নাড়া পড়লো এবং বাড়লো। এবার যে ল্যাবরেটরি তারা সেগুলো সারিয়ে ফেলতে পারেন কিংবা নতুন কিনতে পারেন, গ্রান্ট পেলেই কিনে ফেলা যায়, কিনে এবার যেন একটা কন্টিনিউয়াস মনিটরিং হয়। আজকে মনে হচ্ছে ম্যাগিতে লেড আছে, এমএসজি আছে, প্যাকেজ ফ্রুট জুসেও কিন্তু লেড থাকতে পারে, সেই টেস্টটাও তো করতে হবে। আমি ম্যাগি খাবো না, নিশ্চিন্ত হয়ে ফ্রুট জুস খাচ্ছি, তাতেও কিন্তু আমার লেড চলে যাচ্ছে শরীরে। আমি অগ্নিমিত্রার কাছে যাব। অগ্নিমিত্রা, মা হিসেবে ধরো ছেলের স্কুলের টিফিনে নিশ্চয়ই প্রচুর দিন তুমি ম্যাগি করে দিয়েছো, তো এই যে অনিশ্চয়তার একটা পরিবেশ, কি চাইছো, মানে এখন চাহিদাটা ঠিক কি? চাহিদাটা এটাই যে এক তো হচ্ছে যে ম্যাগি, আমার মনে হয় এখন ম্যাগিতে বেরিয়েছে, সো এখন ম্যাগি খাওয়া বন্ধ হয়ে গেছে। সো উই আর অ্যাসিওরড কি হ্যাঁ ম্যাগিতে এখন ব্লেড আছে, ম্যাগি খাবো, কিন্তু এটা একটা প্রোডাক্ট, কিন্তু বাজারে যে সব প্রোডাক্টস রয়েছে সেটা নিয়ে কিন্তু সেই সমান জিজ্ঞাসা যে তার মধ্যেও আবার মোনোসোডিয়াম পটাশিয়াম হয়তো আছে, মানে দ্যাট কাইন্ড অফ থিং। তো সেই অ্যাসুরেন্স কিন্তু কেউই দিতে পারছে না যে বাজারে, মানে আমার ডিপার্টমেন্টাল স্টোরের র্যাকে যা যা প্রোডাক্টস আছে, সেটা আমার ছেলের জন্যই হোক আমার জন্য হোক, সেইটা কমপ্লিটলি সেফ, সেইটা এখনো অবধি কোনো অ্যাসুরেন্স নেই। এবং কদিন আগেও তো কোলা ড্রিঙ্কস নিয়ে বেরিয়েছিল, সো হোয়াট হ্যাপেন্ড, কিছুই হয়নি। এবং দেখো ফাইনাল রিপোর্ট কখনো কিন্তু পাবলিকের সামনে আসে না, হ্যাঁ একদম জিনিসটা এই হয়ে চাপা পড়ে যায়, তারপরে আবার জেকে সেই। সো আমার মনে হয় যে আমরা এই কাইন্ড অফ খারাপ লাগে বলতে, বাট ভেজাল খেয়ে খেয়ে অভ্যস্ত আর কি। সো আজকে লেট বেরিয়েছে, কালকে আরেকটা কিছু বেরোবে, এন্ড থিংস উইল গো অন। আমার সেরকমই একটা মনে হয় অ্যাজ আ মাদার। দিদি, তোদের জেনারেশন তো মানে একেবারে ম্যাগি জিবি আমি বলবো না, কিন্তু প্রায় মানে অনেকটা ডিপেন্ডেন্ট, এবং জন্ম থেকে নিশ্চয়ই দেখছি। তো এই মুহূর্তে এই সময়টা কি আমাদের যে এখন এই প্রশ্নটা উঠলো নেগলিজেন্স, কারণ আমাদের ইকুইপমেন্ট থাকলেও একটা যে অবহেলা করা, একটা ঠিক আছে যেটা চলছে হয়ে যাবে, মানে আমরা সবকিছুতে ইউজ টু হয়ে যাই। তো সেটা শুধু যারা মানে এটা মানে নেগলেক্ট করছে তাদেরও নিশ্চয়ই দোষ আছে, আবার ঠিক আমাদেরও ঠিক তেমনি রেসপন্সিবিলিটি আছে যে আমরা সেই নেগলিজেন্সটা মেনে নিই কোথাও, এবং আমরা ঠিক আছে এবং দৈনন্দিন জীবন চলতে থাকে। আর এই জিনিসটা শুধু খাবারের ক্ষেত্রে আর মনে হয় না, কেন আমরা যদি নেগলিজেন্সটা দেখি ওভারঅল থাকছে, যদি আর টু ওয়াইডার পার্সপেক্টিভে দেখি, মানে হসপিটালে মৃত্যু কেন নেগলিজেন্স, স্পিরিট দিয়ে ঘা মুছে দেওয়া, তো এই সমস্ত কিছু নেগলিজেন্স থেকে আসে, সেটা নিয়ে আমরা ইউজ টু হয়ে যাচ্ছি। তো সেটা কোথাও কিন্তু এই যে নাড়াটা পড়লো, এতে কি মানে তোদের জেনারেশনে ফুড হ্যাবিট পাল্টেছে? আমাদের অনেকটা পাল্টেছে, কেন একটা অদ্ভুত ভাবে আমাদের জেনারেশনে মনে হয় যে আমরা অনেক বেশি ফাস্ট ফুড খাই, কিন্তু সেটা অদ্ভুত ভাবে একটা অদ্ভুত কনসিয়াসনেস আছে যে বরং আমাদের জেনারেশনে আজকে অনেক জন দেখি কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে না, আচ্ছা কোল্ড ড্রিঙ্ক খাওয়ার একটা সচেতনতা, কিন্তু এটা মনে হয় বাড়বে, কিন্তু এটা যে ইটস জাস্ট ওয়ান অ্যাসপেক্ট, আরো হাজারটা অ্যাসপেক্ট আছে, একটা রূপলি রেখা অন্তত দেখা গেল। আমি ডক্টর দত্তর কাছে যাব। ডক্টর দত্ত, সবাই জানতে চাইছে নিঃসন্দেহে, আমার স্টুডিওর অতিথিরা তো বটেই, সমস্ত যারা টেলিভিশনের সামনে কোটি কোটি মানুষ, যে কি করা উচিত এই মুহূর্তে, কি ধরনের, দেখুন বিজ্ঞাপন শুধু নয়, দুটো কারণে তো ম্যাগি বা এই ধরনের খুব দ্রুত তৈরি করা যায় এরম নুডলস জনপ্রিয়। একটা হচ্ছে স্বাদে ভালো, দুই হচ্ছে খুব তাড়াতাড়ি তৈরি করা যায়। বিকল্প কোনো সন্ধান আপনারা চিকিৎসক হিসেবে দেবেন, যেটা একই সঙ্গে হেলদিও, যেটা নিয়ে বিতর্ক নেই? দেখুন, তার আগে একটা জিনিস আমাদের বোঝার দরকার আছে, আমরা কিন্তু ম্যাগি নিয়ে খুব বিতর্কে চলে গেছি এবং অনেক কথাবার্তা আমরা বলছি, কিন্তু আমাদের কো স্পিকার্স একজন যিনি বললেন, খুব ভালো কথা বলেছেন, যে ম্যাগিতে মোনোসোডিয়াম গ্লুটামেট রয়েছে, সেটা কিন্তু ইম্পর্টেন্ট নয়, বা লেড কতটা লেড রয়েছে সেটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু লেডের লেভেলসটা ইম্পর্টেন্ট। আর মোনোসোডিয়াম গ্লুটামেটটা কিন্তু অ্যালাউড ইন দ্য ডায়েট, এই নয় যে, কিন্তু একটা নির্দিষ্ট লেভেল অবধি, বিকজ অ্যাজ আ ফ্লেভারিং এজেন্ট মোনোসোডিয়াম গ্লুটামেট ক্যান বি ইউজড। আমেরিকান একাডেমি অফ পিডিয়াট্রিক্স এবং ফুড অ্যান্ড সর্ট অফ হেলথ রেগুলেশনস যারা, তারাও পারমিট করেছেন। প্রশ্নটা তা নয়, প্রশ্নটা হচ্ছে কতটা অ্যামাউন্ট অফ লেড বা কতটা অ্যামাউন্ট অফ মোনোসোডিয়াম গ্লুটামেট। আমি এটাই বলতে চাইছিলাম যে মাত্রাতিরিক্ত পরিমাণ কিনা আর কি, যেখানে বিতর্কটা। আচ্ছা, এটা এক নম্বর। দু নম্বর পয়েন্ট আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে লেড পয়জনিং এর কিন্তু কমনেস্ট কজ যেগুলো, সেগুলো কিন্তু আমরা এখানে একদম হাইলাইট করার একটা সুযোগ পেয়েছি, কিন্তু সেটা নিয়ে আমরা কথা বলছি না। লেড পয়জনিং এর সবচেয়ে বেশি কিন্তু কন্টামিনেশন হচ্ছে ফ্রম ভেহিকলস, গ্যাসোলিন থেকে। এই যে লেড পেইন্টস ইউজ করা হয়, এই যে আমাদের প্রতিমাগুলোকে লেড পেইন্টস দিয়ে আঁকা হয়, সেগুলো জলের মধ্যে বিসর্জন দেওয়া হচ্ছে, ওয়াটার, সেখান থেকে একখানা ফুড চেইন শুরু হচ্ছে, এবং সেখান থেকে যে লেড আমরা ইন্ডিয়ান করছি, সেটা কিন্তু পরিমাণ অনেক 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 বেশি। আজকে ম্যাগিতে
কোথাও কোথাও স্যাম্পলে বেশি পাওয়া গেছে, কোথাও কম পাওয়া গেছে, কোথাও বার করা হচ্ছে, দুদিন বাদে হয়তো আবার সেইটা তুলে নেওয়া হবে, কিন্তু বা তার পরিবর্তে আমরা অন্য একটা খাবার নেব, কিন্তু অন্য খাবারটাতেও কিন্তু এই লেড ও যা মাত্রাতিরিক্ত পরিমাণে থাকার কিন্তু সম্ভাবনা যথেষ্ট থাকবে। সুতরাং এখান থেকে দুটো ঘটনা, এক, প্রথম কথাটা হচ্ছে যে রেগুলার যাতে রিভিউ করা হয় বিভিন্ন ধরনের খাবার, চকলেটস, আইসক্রিমস, ফ্লেভার ড্রিঙ্কস, এগুলো প্রত্যেকটা জিনিসের মধ্যে লেড কন্টেন্ট থাকতে পারে, সুতরাং সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস এবং এগুলোকে রিভিউ করা উচিত এবং তার যদি দেখা যায় যে মাত্রার বেশি স্যাম্পলসে পাওয়া যাচ্ছে তাহলে ইমিডিয়েটলি অ্যাক্ট করা উচিত। দু নম্বর জিনিস যেটা, সেটা হচ্ছে অবভিয়াসলি আমাদের বাচ্চাদের বলা উচিত, আমি একজন পিডিয়াট্রিশিয়ান, বাচ্চাদের আমরা বলি বারবার করে খাবার দাবার দাও, এমন খাবার দাও যেটা বাবা মা খায়। এখন বাবা মা ইউজুয়ালি ম্যাগি খায় না, সুতরাং আমাদের খাবার দাবার নিজেরা অ্যাজ প্যারেন্টস এবং আমাদের সেইভাবে পথ দেখানো উচিত যাতে বাচ্চারাও এমন কিছু খাবার খায় যেগুলোর মধ্যে এই ধরনের আর্টিফিশিয়াল ইনগ্রেডিয়েন্টস থাকার চান্স কম, যেমন ফ্লেভার্ড ড্রিঙ্কসগুলোকে কমানো উচিত, চকলেটসের পরিমাণটাকে সীমিত করা উচিত, আইসক্রিমসটাকেও দেখা উচিত এবং যে আইসক্রিমসগুলো মার্কেটে অ্যাভেলেবল সেই আইসক্রিমসগুলোকে ডেফিনেটলি স্যাম্পলিং করে দেখা উচিত, তাদের মধ্যে ইনগ্রেডিয়েন্টসগুলো, এই যে ইনগ্রেডিয়েন্টসগুলো সো কল ফরবিডেন, সেই ইনগ্রেডিয়েন্টসগুলোর মাত্রা কতটা আছে এবং এনাক্ট করা উচিত। এছাড়া হেলদি ডায়েট তো ডেফিনেটলি ফ্রুটস, ভেজিটেবলস, নর্মাল সিরিয়ালস এবং আগেকার আমরা ছোটবেলা আমরা যা খেয়ে মানুষ হয়েছি, যেমন রুটি তরকারি, এই জিনিসগুলো আজকাল কেউ খায় না। একটা স্কুলের টিফিনে রুটি তরকারি দিয়ে দেওয়া মায়ের কাছে, মা তো প্রিমিটিভ মা হয়ে গেল। তাহলে এই ধরনের বিহেভিয়ার বা আমাদের আজকাল মানে ওয়েজ অফ লিভিংটাকে চেঞ্জ করার দরকার আছে এবং এর পেছনে যেমন ডাক্তারদের একটা বিরাট রোল আছে, তেমনি তার সঙ্গে পেরেন্টস কমিউনিটির একখানা বিরাট রোল আছে। আমাদের সো কল যারা মডেলস, রোল মডেলস, সে অভিনেতা অভিনেত্রীর থেকে শুরু করে সবারই একটা রোল মডেলস আছে, তারা কেউ কিন্তু হেলদি ডায়েট প্রমোট করছে না, ইন্ডিভিজুয়াল আইটেমসগুলোকে প্রমোট করছে যেগুলোর মধ্যে কন্টামিনেশন থাকতেও পারে, নাও থাকতে পারে। ডক্টর দত্ত, আপনার আমি শেষ একটা বাক্য তুলবো, সেটা হচ্ছে আপনি বলছেন ফ্রুটস, ভেজিটেবলস ঠিক আছে, কিন্তু বাজারে মানে আমি বলছি ভেজিটেবলসের গায়েও যে পরিমাণ রং, আমরা এই নিয়েই কিছুদিন আগে একটা অনুষ্ঠান করলাম, যে পরিমাণ রং মাখানো হচ্ছে, বা আপনি বলছিলেন লেডের কন্টামিনেশন, জলটা প্রতিমার থেকে তাতে শিশের মাত্রা বেশি হচ্ছে, মাছ খাচ্ছে এবং আমি ম্যাগি না হয়ে টাটকা মাছ নিয়ে বাড়ি আসছি, কিন্তু সেখান থেকেও আমার শিশের সংক্রমণ হতে পারে, এটা নিয়ে কি বলবেন? অ্যাবসলিউটলি, আই মিন এগুলো প্রত্যেকটা জায়গায় একখানা জায়গায় গিয়ে আমাদের এটাকে আটকাবার চেষ্টা করতে হবে। প্রথম কথা, সচেতনতা ইজ ভেরি ইম্পর্টেন্ট, সবাইকে অন্তত জানানো উচিত যে এই এই জিনিসগুলো ঘটে। মানে প্রতিমা বিসর্জন শুধু তাই নয়, এই যে রাস্তায় যে আমরা প্রচুর ডলস দেখতে পাই, নানান ধরনের ডলস দেখতে পাই, প্রত্যেকটা কিন্তু পেইন্টেড, কিন্তু লেড পেইন্ট দিয়ে। আজকাল প্লাম্বিংয়ের চেঞ্জেসের জন্য তথাকথিত লেড পাইপস আমরা অতটা পাই না ঠিকই, কিন্তু গ্যাসোলিন ব্যবহার করা এবং যে এই যে আমরা যে ভেহিকেল কন্টামিনেশন দেখছি, পলিউশন যেগুলো দেখছি আমরা, স্মোক পলিউশন থেকে শুরু করে এই সমস্ত কেমিক্যালসগুলো যে পলিউশন, এগুলোর তো কোনো রকম মানে আছে নিয়ম, কিন্তু সত্যি কথা বলতে গেলে তার ইমপ্লিমেন্টেশন কি হয় না তো। ফলে এগুলো ভীষণ দরকার এবং এগুলো শুধু মানে আমাদের স্তরে ডাক্তাররা বা সাধারণ মানুষরা করলে তো হবে না, এটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে সরকারের একটা স্ট্রং ভূমিকা হতে হবে, একদম স্ট্রংলি এটাকে অ্যাডামেন্টলি এটাকে এনফোর্স করতে হবে, তা না হলে সম্ভব না। সরকারের ভূমিকার কথা হলো, আমি দ্রুত একবার অন্য রাজ্যের চেহারাটা দেখব, সেই রাজ্যগুলোতে এই ম্যাগি প্রোডাক্টটি নিয়ে সরকারের এই মুহূর্তের কি ভূমিকা, কি অবস্থান দেখুন। আরও 4 রাজ্যে নিষিদ্ধ হলো ম্যাগি। দিল্লির পর এবার ম্যাগি বিক্রি নিষিদ্ধ করল উত্তরাখণ্ড, গুজরাট, জম্মু কাশ্মীর এবং তামিলনাড়ু। এই নিয়ে এখনো পর্যন্ত 5 রাজ্যে। উত্তরাখণ্ডের তরফে জানানো হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা ম্যাগির যে 300টি নমুনা তারা পরীক্ষা করিয়েছিল, তার কয়েকটিতে মাত্রাতিরিক্ত मोनोसोडियम ग्लूटामेट বা एमएसजी পাওয়া গিয়েছে। फाइनल ओपिनियन क्या आती है उसके बाद कुछ कहा जाएगा, लेकिन इस समय हमने एक एहतियातन जो है उस पर प्रतिबंध लगा दिया। ম্যাগির 37টি নমুনার মধ্যে 27টি ফেল করায় 1 মাসের জন্য ম্যাগি বিক্রি নিষিদ্ধ করল গুজরাট সরকারও। भारत सरकार जिस प्रकार से आगे
हमें भरोसा देगी उस प्रकार हम आगे की कार्यवाही भी करेंगे। लेकिन 1 महीने के लिए मैगी नूडल्स का बिक्री और सेल गुजरात में करने पर हमने आपसे प्रतिबंध लगाने का फैसला किया। মাত্র 24 ঘন্টা আগেই 15 দিনের জন্য ম্যাগি নিষিদ্ধ করে দিল্লি সরকার। দিল্লির পর এবার একই পথে হাঁটল আরও 4 রাজ্য, উত্তরাখণ্ড, গুজরাট, জম্মু কাশ্মীর এবং তামিলনাড়ু। কেরলে সরকারি বিপণিতে ম্যাগি বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। ম্যাগির নমুনা পরীক্ষা করছে হিমাচল প্রদেশ। নমুনা পরীক্ষা করতে দিয়েছে পাঞ্জাব সরকারও। ম্যাগির নমুনা পরীক্ষা করাচ্ছে হরিয়ানা সরকার। একই পথে রাজস্থান সরকারও নমুনা পরীক্ষা করতে দিয়েছে মধ্যপ্রদেশও। মহারাষ্ট্রে অবশ্য ম্যাগির নমুনায় মাত্রাতিরিক্ত কোনো রাসায়নিক মেলেনি। গোয়ায় পরীক্ষায় পাশ করেছে ম্যাগি। নমুনা পরীক্ষার জন্য পাঠিয়েছে কর্ণাটক সরকার। তামিলনাড়ুতেও পরীক্ষার মুখে ম্যাগি। বৃহস্পতিবার একই সিদ্ধান্ত নিয়েছে পুদুচেরি, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ওড়িশা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার সহ একাধিক রাজ্য। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন সমস্ত রাজ্য থেকে আসা রিপোর্ট খতিয়ে দেখে প্রয়োজনে ম্যাগির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। रिपोर्ट्स के आने के बाद सरकार इस पर कोई नरमी न बरतते हुए, कोई कोताही न रखते हुए, फूड सेफ्टी स्टैंडर्ड्स को मेंटेन करते हुए हम तुरंत इस पर अपना व्यू लेकर के एक्शन लेंगे। ম্যাগি প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে ন্যাশনাল কনজিউমার ডিসপিউটস রিড্রেসাল কমিশনে অভিযোগও জানিয়েছে কেন্দ্রীয় সরকার। FSSAI का जो धारा 53 है उसके तहत इसमें दोनों प्रोविजन है कि जो भी आप लिखते हैं और जो प्रचार करता है वो दोनों को इस बात का यदि उसमें उसके विपरीत खराब चीज निकलता है तो लायबल होगा। ভারত থেকে যাওয়া ম্যাগির নমুনা পরীক্ষা করছে নেপালও। সেখানকার এক সরকারি আধিকারিক জানিয়েছেন প্রয়োজনে ভারত থেকে ম্যাগির আমদানি ও বিক্রি নিষিদ্ধও করা হতে পারে। এই পরিস্থিতিতে ঘর বাঁচাতে উঠে পড়ে লেগেছে ম্যাগি প্রস্তুতকারক সংস্থা নেসলে। তাদের দাবি কমপক্ষে 1000 নমুনা পরীক্ষা করিয়ে তারা দেখেছে ম্যাগি একেবারে নিরাপদ। যদিও এতে বিতর্ক শেষ হওয়ার নয়, তা কার্যত পরিষ্কার। ভারতে ম্যাগি নিয়ে চরম বিতর্কের মধ্যেই আজ নেপাল সরকারও ম্যাগি নিষিদ্ধ ঘোষণা করেছে। এবিপি আনন্দ। সুভাষদা, এই যে পরীক্ষা নিরীক্ষা কতটা ফ্রিকোয়েন্টলি করা উচিত, কি পরিমাণে করা উচিত? আপনার এই মুহূর্তে রেশিওটা কি আছে? আমার তো রেশিওতে হ্যাঁ আমি দেখছি উত্তরপ্রদেশে 13,554টা টেস্ট হয়েছে, পশ্চিমবঙ্গে মাত্র 91 এক বছরে। মহারাষ্ট্রে 7,500। আরেকটা জিনিস যেটা বলতে গিয়ে তখন আমরা থেমে যেতে হলো, সেটা হলো এই যে যারা ফুড প্রসেসিং ব্যবসার সাথে রয়েছে বা ফুড বিক্রি করছে তাদের একটা লাইসেন্স এবং রেজিস্ট্রেশন নিতে হয়। তো পশ্চিমবঙ্গের চিত্রটা আমার তো মহারাষ্ট্রের সাথে প্রায় একটু নেই, 2 কোটি তফাৎ। তো আমাদের এখানে মাত্র 26,000 হচ্ছে আমার লাইসেন্সি রেজিস্টার্ড 26,000, সেখানে মহারাষ্ট্রে 5,55,000। তার মানে এই যে রেজিস্ট্রেশন করতে হবে, তাকে যে লাইসেন্স দিতে হবে, রেজিস্ট্রেশন এবং লাইসেন্সের সময় অনেক কিছু পরীক্ষা করে দেখা হয়, তাদের ইনফ্রাস্ট্রাকচার কেমন, তাদের হেলথ সেফটি কেমন, তাদের প্রসেসিংয়ের এইটা কেমন, এগুলো সব দেখেই করা হয়। তো আমার এখন একটা জিনিস মনে হচ্ছে, এটা আমি একটু মানে তির্যকভাবেই বলতে চাই, যে একসময় তো একটা কথা উঠতো না যে হোয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। আমার এখন এই ম্যাগি কাণ্ডের পর যেমন মনে হচ্ছে হোয়াট রেস্ট অফ ইন্ডিয়া ডাজ টুডে Bengal thinks day after tomorrow. না, এর মধ্যে ঋদ্ধি একটা রূপলি রেখা দেখিয়েছে যে এই জেনারেশন অন্তত এই বিষয়গুলোতে অনেক বেশি সচেতন। হ্যাঁ, আর এই সচেতনতাটাই মানে অনেক জায়গায় নেই বলেই কিন্তু গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি অনেকটা বেশি সচেতন করিয়ে দেওয়া। সবার তো আর ইন্টারনেট অ্যাক্সেস নেই, সবার তো এডুকেশনটা সমান নয় যে এটা পড়েই বুঝে নেবে কি হচ্ছে। আর যেটার জন্য সব থেকে প্রাইমারি যেটা হচ্ছে যে একটাতে যদি একটা জিনিসের যদি একটা সন্দেহ হয়, গন্ডগোল পাওয়া যায়, সবার আগে সেটা ব্যান করুক, টেম্পোরারিলি ব্যান করুক, তারপর তো সেটাকে টেস্ট করা যাবে। তো সেটাকে আগে থেকে আমি কি রিপোর্ট দেবো কি দেবো না, এই ডিলেমাটা ক্রিয়েট করতে গেলে স্টপ দিস ফার্স্ট। এই দ্বিধা কেন, যেটা নিয়ে আমরা এই অনুষ্ঠান শুরু করেছিলাম, আমাদের এই পর্বের সময় শেষ, কিন্তু নিঃসন্দেহে আমরা রিপোর্টের অপেক্ষায় আছি, আমরা তথ্যের অপেক্ষায় আছি। সাধারণ মানুষ নিঃসন্দেহে জানতে চাইবেন অন্তত যেটুকু স্যাম্পল কালেকশন হয়েছে তার রিপোর্ট ঠিক কি বলছে। আমার এই পর্বের মাননীয় অতিথিরা কে কি বললেন দেখাবো আপনাদের।
ছোট্ট একটা বিরতির সময়, বিরতির পর ফিরে এসে সিন্ডিকেট রাজ কাল বিধানসভায় উঠলো এবং তারপর রাজনৈতিক বিতর্ক একটার পর একটা তরঙ্গ তুলছে। ছোট্ট বিরতির পর বুধবার পুর এবং নগর উন্নয়ন দপ্তরের বাজেট আর আলোচনায় প্রশ্ন করলেন ফরওয়ার্ড ব্লকের বিধায়ক বিশ্বনাথ কারক। একেবারে বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে সব্যসাচী দত্ত স্বীকার করে নিলেন যে রাজারহাট নিউ টাউনে সিন্ডিকেট আছে। দল অস্বস্তিতে পড়ে এবং অস্বস্তিতে পড়ে প্রতিক্রিয়া দেয়, তারপরও নিজের অবস্থানে আগাগোড়া কিন্তু সব্যসাচী অনড় থাকলেন। সেখানেই প্রশ্ন উঠছে, এটা কি সত্যবাদিতা নাকি এর পেছনে অন্য কোনো রাজনীতি আছে? বিশেষ করে কয়েক ঘন্টার ব্যবধানে অবশ্য সম্পূর্ণ ভিন্ন একটা উৎসব অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেল একই মঞ্চে মুকুল রায় এবং সব্যসাচী বাবুকে। রাজনৈতিক মহলে জল্পনা চলছে, কিন্তু সিন্ডিকেটরা যে বিষবৃক্ষের জন্ম সত্যি সত্যি বাম আমলে, তা এখন কি অবস্থায়? প্রতিদিন সংঘর্ষ, এমনকি একাধিক খুনের ঘটনা হয়েছে এই রাজ্যে। আমরা এই আলোচনায় আলো ফেলার চেষ্টা করবো। সেখানে আমাদের এখনকার বিষয়, রাজ্যের গলায় সিন্ডিকেটের কাঁটা। সকালে স্বীকারোক্তি, রাতেই মুকুলের সঙ্গে এক মঞ্চে সব্যসাচী। আলোচনার জন্য আমার একপাশে রয়েছেন জয়প্রকাশ মজুমদার, বিজেপি নেতা, আছেন বামফ্রন্ট নেতা অশোক ঘোষ, অন্যদিকে অমিতাভ মজুমদার সিএ এবং আইনজীবী জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায়। ওদের কাছে আসবো, কিন্তু যে সিন্ডিকেট বিতর্কের জন্ম দিয়েছেন বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে সব্যসাচী বাবু, দেখাবো। স্বীকারোক্তির আড়ালে কি লুকিয়ে রয়েছে বিদ্রোহের ইঙ্গিত? বিধানসভার অন্দরে তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তর সিন্ডিকেট স্বীকারোক্তি ঘিরে এখন রাজনৈতিক মহলে এই প্রশ্নই উঠছে, আর এ বিষয়ে তার সঙ্গে দলের মতো পার্থক্য ইতিমধ্যেই সামনে এসেছে। নিউটাউনে সিন্ডিকেট রাজ বন্ধ করতে কি উদ্যোগ নিয়েছে সরকার? বুধবার পুর ও নগর উন্নয়ন দপ্তরের বাজেট আলোচনায় প্রশ্ন করেন ফরওয়ার্ড ব্লক বিধায়ক বিশ্বনাথ কারক। উত্তরে সব্যসাচী দত্ত বলেন, আমি স্বীকার করছি নিউটাউনে সিন্ডিকেট রাজ আছে, কিন্তু সিন্ডিকেটের বীজ বপন করেছে আগের বামফ্রন্ট সরকার। সহজ পথে রোজগারের রাস্তা দেখিয়েছে তারাই, হঠাৎ করে সেই রোজগার বন্ধ করা যাবে না। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সিন্ডিকেট বিরোধী বার্তা দিয়েছেন। রাজনৈতিক দলের কর্মীরা সিন্ডিকেট করবে না, প্রমোটিং করবে না। আমি এখনো বলছি, শুনুন, যারা প্রমোটিং এবং সিন্ডিকেটের সাথে ডাইরেক্ট জড়িত তারা কিন্তু রাজনীতির কোনো পদে থাকতে পারবেন না, এটা আমাদের পরিষ্কার কথা। আর সেই মুখ্যমন্ত্রীরই নিজের দলের বিধায়ক কিনা বিধানসভায় দাঁড়িয়ে বলছেন নিউটাউনে সিন্ডিকেট রাজ আছে। তৃণমূল বিধায়কের এই স্বীকারোক্তি যে তার দলকে যথেষ্ট অস্বস্তিতে ফেলেছে তার প্রমাণ বুধবারই মেলে পুরমন্ত্রীর কথা থেকে। আমি তো ইকো পার্ক যাই, আমি হিট করতে যাই, আমি কোনোদিন সিন্ডিকেট দেখিনি, আমি এটা জানি না। ব্যাপার দল যে তার এই সিন্ডিকেট স্বীকারোক্তিকে ভালোভাবে নিচ্ছে না তা বুঝেও কিন্তু অবস্থানে অবিচল তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত। পুরমন্ত্রী সিন্ডিকেটের কথা অস্বীকার করলেও এবেলা সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সব্যসাচী দত্তর জবাব, দল দলের কথা বলুক, আমি আমার কথা বলবো। আর পিকচার আভি বাকি হ্যার মতোই এখানেই শেষ করেননি সব্যসাচী দত্ত। দুপুরে বিধানসভায় সিন্ডিকেট বোমা ফাটানোর পর রাতেই তাকে দেখা যায় মুকুল রায়ের সঙ্গে এক অনুষ্ঠানে। শুধু মুকুল একা নন, তার সঙ্গী দুই বিধায়ক শিউলি সাহা এবং শিলভদ্র দত্ত উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। ছিলেন একদা বিদ্রোহী এবং প্রাক্তন তৃণমূল বিধায়ক শিখা মিত্র। এহেন বিক্ষুব্ধ বিদ্রোহীদের মাঝে একই অনুষ্ঠানে সব্যসাচী, যিনি কিছুদিন আগে পর্যন্ত মুকুল শিবিরের প্রতি অতি বিশ্বস্ত বলেই পরিচিত ছিলেন। যেখানে মুকুল সেখানে সব্যসাচী। সিবিআই অফিসে, সিবিআই অফিসের বাইরে, মুকুলের গাড়িতে, জেরার শেষেও। সম্প্রতি অবশ্য মুখ্যমন্ত্রীর ঘরে ডাক পড়ার পর থেকেই মুকুলের সঙ্গে সব্যসাচীর দূরত্ব নিয়ে জল্পনা তৈরি হয়। কিন্তু দুপুরে বিধানসভায় দলের বেসুরে বাজার পর রাতের অনুষ্ঠানে মুকুলের সঙ্গে তার উপস্থিতি রাজনৈতিক মহলে দুজনের পুরনো ঘনিষ্ঠতার জল্পনা আরও একবার উস্কে দিয়েছে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, রাজনীতির পোর খাওয়া খেলোয়াড় সব্যসাচী কি কিছু না বুঝেই বিধানসভায় সিন্ডিকেট স্বীকারোক্তি করলেন? আবার মুকুলের সঙ্গে মমতার দূরত্ব জেনেও একই দিনে রাতে একই অনুষ্ঠানে উপস্থিত থাকলেন। এই ধর্মীয় অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীর উপস্থিতিও অবশ্য অনেকের নজর কেড়েছে। এবিপি আনন্দ। জয়প্রকাশবাবু, কোনো সন্দেহ নেই যে সব্যসাচী যা বলেছেন সত্য কথা বলেছেন, কিন্তু সব সত্য রাজনৈতিক দলের পক্ষে স্বস্তিকর হয় না তো? কোনো বিশেষ কারণে কি বিশেষ সময় সত্য কথা বলো? দেখুন, সব্যসাচী বাবু কেন এই কথাটা গতকাল এই সময় বিশেষ করে বিধানসভায় বললেন, যেটা রেকর্ডেড হয়ে গেল, সে বিষয়ে আমি কোনো আলোকপাত করতে পারবো না। তিনি কিভাবে এইটাকে রাজনৈতিক
মানে পরিকাঠামো বা তার ইয়েতে নিয়ে আসছেন, কিন্তু একটা কথা তো সত্যি, যেটা সব্যসাচী বাবু বলেছেন, উনি সিন্ডিকেটের অস্তিত্ব স্বীকার করেছেন, এবং আমি এবং আমরা, আপনি এবং আপনারা, সারা বাংলা জানে যে সারা বাংলা সিন্ডিকেট চলছে, পুরো বাংলা চলছে সিন্ডিকেটে। এবং সারা বাংলা সিন্ডিকেট বলে যদি একটা সিন্ডিকেট হয়, তার উপরে তার নেতৃত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। সারা বাংলা সিন্ডিকেট যেটা, তার নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং দিচ্ছেন। সুতরাং উনি বাধা দেবেন কাকে? ওই মিটিংয়ে যে এসে বলেন, এগুলো হচ্ছে সকল সাধারণ মানুষকে বোকা বানানোর কথা। উনি জানেন না সাধারণ মানুষ, সাধারণ তৃণমূলের নেতারা কোন টাকায় তাদের চলছে, কোন টাকায় তারা বাইক চড়ছে, কোন টাকায় গাড়ি চড়ছে, কোন টাকায় গলায় সোনার হার, হাতে সোনার বালা, জানেন না উনি? সাধারণ ওনার লক্ষ্যটা কি এই তৃণমূল কংগ্রেসের? এখন এই যে সিন্ডিকেট তৃণমূল কংগ্রেস বলা যায়, পুরো পার্টিটা সাধারণ মানুষের টাকা, রাজ্য সরকারের টাকা যেগুলো খরচ হয়, এবং কেন্দ্র সরকারের টাকা যা খরচ হয়, সব কিছুতে ভাগ চাই আমাদের। এবং মনে রাখতে হবে, এটা সারা বাংলায় আজকে এই যে বলছেন সব্যসাচী বাবু যে সিন্ডিকেট চলছে, এই সিন্ডিকেটটা যখন আপনি বড় করে দেখবেন সারা বাংলায়, তখন আপনি বুঝতে পারবেন এটা একটা জিজিয়া কর। এবং মোগল সাম্রাজ্যের পতনের কারণ ছিল জিজিয়া কর, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্রাজ্যের পতন কারণ হবে এই সিন্ডিকেট। আপনার উইশফুল থিঙ্কিং আমি দ্রুত একবার দেখাবো যে অবশ্য গোটা রাজ্যের কথা বলেননি, সব্যসাচী বাবু একেবারে স্পষ্ট করে রাজারহাট নিউ টাউনের কথা বলেছেন। সত্যি সত্যি রাজারহাট নিউ টাউনের ছবিটা ঠিক কীরকম? সত্যি সিন্ডিকেট রাজ নাকি মিথ? দেখুন তো। রাজারহাট নিউ টাউন, সারি দেওয়া বহুতল, চওড়া রাস্তা, আর সেই সঙ্গে অবশ্যই সিন্ডিকেট। অভিযোগ, সিন্ডিকেটের দাপট এমন জায়গায় পৌঁছেছে যে তাদেরকে এড়িয়ে একটানা বালিও ঢুকতে পারে না এই উপনগরীতে। বাম আমলে জমি হারাদের জন্য তৈরি হয়েছিল কোঅপারেটিভ। অভিযোগ, এখন সেই কোঅপারেটিভগুলির ছত্রছায়াতেই চলে সিন্ডিকেটগুলি। এই মুহূর্তে রাজারহাট নিউ টাউনে সরকার অনুমোদিত প্রায় 30টি কোঅপারেটিভ রয়েছে। প্রতিটি কোঅপারেটিভের সদস্য সংখ্যা 50। এই সব সদস্যরা সিন্ডিকেটগুলি চালান বলে অভিযোগ। কোঅপারেটিভের আন্ডারে যে ছেলেরা আছে, এক একটা কোঅপারেটিভ 4-5 জন করে গ্রুপ করে সাপ্লাই গ্রুপ, পরবর্তীকালে সেটা আপনাদের সংবাদ মাধ্যমের পরিষেবা বলুন বা অন্যভাবে তাদের পরিভাষায় সেটা সিন্ডিকেট গ্রুপ হিসেবে পরিচয় হয়েছে। বাড়ির ভিত তৈরির জন্য মাটি খোঁড়া থেকে রঙের প্রলেপ সবই করতে হয় সিন্ডিকেটের মাধ্যমে। মানে আপনি বাড়ি বানাবেন, সেজন্য কোথা থেকে ইট, বালি, সিমেন্ট কিনবেন তা ঠিক করে দেবে সিন্ডিকেট। মাল কিনতে হবে বেশি দামে, আবার মালের মানও হতে পারে খারাপ। মুখের রা কাটলে চলবে না, কিছু বললেই কপালে দুর্ভোগ। এরকমই অভিজ্ঞতা কম বেশি প্রায় সব নির্মাণ সংস্থারই। অভিযোগ, সিন্ডিকেটের দৌরাত্মের বিষয়ে হিডকোকে জানিয়েও কোনো লাভ হয়নি। হিডকো অথরিটি বলে আমাদের কিছু করার নেই। তো জানিয়েছিলাম, হ্যাঁ আমরা জানিয়েছিলাম। যখন ইটের অর্ডার দিচ্ছি, বালির অর্ডার দিচ্ছি, সিমেন্ট বালি পাথরের অর্ডার দিচ্ছি, তখন তারা কি করছেন, তারা আমরা যে কোয়ালিটির অর্ডারটা দিচ্ছি সেই কোয়ালিটি অনুসারে মালটা পাচ্ছি না। কিন্তু কিভাবে চলে এই সিন্ডিকেট? ধরুন 100 CFT স্টোন চিপস কিনবেন আপনি, বাজার থেকে তা 5,500 টাকায় কিনে আপনাকে 6,000 টাকায় বিক্রি করলো সিন্ডিকেট। অর্থাৎ বাজারে গেলে আপনার 500 টাকা কম লাগতো। শুধু কি দাম, গুণগত মান এবং পরিমাণেও কারচুপি হয় বলে অভিযোগ। একটি ট্রাকে সাধারণত 800 CFT স্টোন চিপস ধরে। অভিযোগ, সিন্ডিকেটগুলি হিসেবের কারচুপি করে 800 CFT কে দেখায় 1100 CFT। সিন্ডিকেটের মাথায় থাকে রাজনৈতিক প্রভুদের হাত। অভিযোগ, তাই সিন্ডিকেটের লভ্যাংশ যায় তাদের পকেটেও। তৃণমূলের আমরা ব্যানারে আছি, একটা ছায়াতলা থাকতে আমরা আছি, কোঅপারেটিভ আছে, সিন্ডিকেটও আছে। রাজারহাট নিউ টাউনে সিন্ডিকেট নিয়ে প্রায় সংঘর্ষে জড়ায় শাসক দলের দুই গোষ্ঠী। কিন্তু কেন? তৃণমূল নেতারই বক্তব্য, নেপথ্যে রয়েছে নেতাদের উস্কানি। সাধারণ মানুষ কিন্তু কোনো ঝামেলায় ব্যক্তিগতভাবে জড়িয়ে পড়ে না। নেতাদের গ্রুপবাজি বা নেতাদের নিজেদের অস্তিত্ব রক্ষা, নিজেদের চালাকির জন্য এই ঝামেলাটা বেশি হয়। তাই শুনতে ভালো না লাগলেও সিন্ডিকেটই এখন রাজারহাট নিউ টাউনের বাস্তব সত্য। সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।
অশোকদা, সব্যসাচী বাবুর একটা পার্টের সঙ্গে আমি অন্তত একমত যে সিন্ডিকেট রাজ নামে বিষবৃক্ষটা একেবারে আপনাদের তৈরি, মানে এখন ফুলে ফেঁপে উঠেছে এটা ঠিক, কিন্তু এই যারা কর্মসংস্থানের অজুহাত দেন, আপনি বলুন তো প্রাইভেট ইন্ডিভিজুয়াল, আমি শিল্পপতি বাদ দিচ্ছি, সারা জীবনের সঞ্চয় দিয়ে একটা বাড়ি করছেন, সেখানে বেশি দাম দিচ্ছেন, সেটাও অনেকে মেনে নিচ্ছেন, কিন্তু বেশি দাম দিয়ে নিচু মানের জিনিস নিতে হচ্ছে, এই তো সিন্ডিকেট রাজ। এটা আমি স্বীকার করব, বা এটা বাস্তব সত্য, সবাই জানেন যে রাজারহাট নিউ টাউনে বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল তখন কিছু 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 এই ধরনের কোঅপারেটিভ ইত্যাদি গড়ে উঠেছিল। পরবর্তীকালে যার অনেকগুলো সিন্ডিকেটের রূপ নিয়েছে, পরবর্তীকালে সেটা গড়ে উঠেছিল প্রথমে বামফ্রন্ট আমলেই, এটা তো অস্বীকার করার ব্যাপার না, এটা বাস্তব সত্য। কিন্তু ঘটনা হচ্ছে যে ঠিক রাজারহাট নিউ টাউনের পাশেই তো সল্ট লেক, আমরা এখানে যারা আছি সবাই সল্ট লেকে থাকি, সল্ট লেকে বাড়িঘর করার জন্য কখনো কোনো সিন্ডিকেট ছিল না, সিন্ডিকেটের সামনে আমাদের দাঁড়াতেও হয়নি, বাড়িঘর করার সময় সিন্ডিকেট এসে বলেনি ইট নিন বালি নিন, আমরা আমাদের পছন্দ মতো ইট বালি সব কিনেছি। বিষয়টা গেল রাজারহাটে, যখন দেখা গেল রাজারহাট নিউ টাউনের ব্যাপক কর্মযজ্ঞ হচ্ছে, মাইলের পর মাইল এলাকা, সেটা ভেড়ি বোঝানো হোক, নতুন করে জমি তৈরি হোক, প্রচুর নির্মাণের কাজ, কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তখন এইগুলো আস্তে আস্তে গজে উঠতে শুরু করলো। দুটো বিষয় কিন্তু এক না এই কারণে যে একটু খোঁজ করলেই জানা যাবে যে বামফ্রন্টের আমলে, এটা 2011 পর্যন্ত বা 2010-এর শেষ বা 2011-র মার্চ এইটুকু যদি ধরিও, তাহলেও 2010-এ সিন্ডিকেটের অনুমতি ছাড়া 1-6টা ইট বালি ঢোকানো যাবে না সেক্টর 5 নিউ টাউনে বা রাজারহাটে, অবস্থা এরকম ছিল না। না প্রায় এটা কিন্তু যেটা ঘটলো পরবর্তীকালে এসে, সেটা হচ্ছে যে যখন সিন্ডিকেট একটা রাজনৈতিক শক্তিতে পরিণত হয়ে গেল, আপনাদের সময়ও ছিল সিন্ডিকেটে যারা যুক্ত আছে তাদের রাজনৈতিক ব্যবহার, দলীয় কর্মকাণ্ড আপনারা করেননি? এক ব্যাপার নয়, সেটা হচ্ছে যে দুটো এক ব্যাপার। প্লিজ আমার কথাটা শোনো, তারপর কাউন্টার করো। আমি বলছি যে দুটো এক ব্যাপার নয় এই কারণেই যে এখন সিন্ডিকেট রাজনীতির ভাগ্য নিয়ন্ত্রণ করছে, আর বামফ্রন্টের সময় কখনো সিন্ডিকেট রাজনীতির ভাগ্য নিয়ন্ত্রণ করে না, আপনারা সিন্ডিকেটের ভাগ্য নির্ধারণ করতে। এবং আরেকটা কথা আমি মানলাম, তো শুরুতেই বললাম আরেকটা ব্যাপার আছে, এত সহজ নয় একটা কথা, সেটা হচ্ছে প্লিজ সব্যসাচী দত্ত এইটা বলেছেন, যেভাবেই বলেছেন, কারণ বলতে তিনি বাধ্য, কারণ তিনি হচ্ছেন প্রিজনার অফ কমিটমেন্ট। রাজারহাটে নিউ টাউনে সব্যসাচী নিজের কমিটমেন্টে নিজে বন্দী। উনি যদি বলেন যে রাজারহাট বা নিউ টাউনে সিন্ডিকেট থাকবে না, কোঅপারেটিভ চলবে না, পরের দিন ওর ঢোকা বন্ধ হয়ে যাবে, বামেদের সিন্ডিকেট রাজ নামে বিষবৃক্ষের জন্ম এবং প্রাথমিক লালন পালনে বামেদের অবদান অনস্বীকার্য। দেখুন, সিন্ডিকেট, মুনাফা, রেশারেশি, সংঘাত, রাজারহাট নিউ টাউনের বুকে এর কোনোটাই নতুন কিছু নয়। উপনগরী জুড়ে সিন্ডিকেট দাপটের এই ইতিহাসের শুরুটা 1 দশকেরও আগে। রাজ্যের হাল তখন বামেদের হাতে। রাজারহাট নিউ টাউন উপনগরী গড়ে তোলার জন্য বাম সরকার যখন জমি অধিগ্রহণ শুরু করে, তখন জমিহারা পরিবারের বেকার যুবকেরা সমবায় মডেলে ইমারতি দ্রব্য সরবরাহের জন্য সিন্ডিকেট গড়ে তোলেন। সেদিনের সেই চারাগাছ কালক্রমে মহিরুহের রূপ নেয়, বাড়তে থাকে এলাকা, আসতে থাকে আরও টাকা। অভিযোগ, এই পরিস্থিতিতে বেকার যুবকদের সেই সিন্ডিকেটের লাগাম ক্রমেই চলে যেতে থাকে বাম নেতাদের হাতে। কাকে ইমারতি দ্রব্য দিতে হবে, কত টাকা দরে দিতে হবে, লাভের পরিমাণই বা কত হবে, সবেতেই শেষ কথা রাজনৈতিক প্রভুরা। এটা যদি উপদ্রব হয় বা এটা নেসেসারি ইভেল হয়, যেভাবেই আপনি ব্যাখ্যা করুন না কেন, এটা আপনাদের সময়, বামফ্রন্টের সময় থেকেই একেবারে জাঁকিয়ে ব্যাপারটা বসে। সামনে চলে আসে অবশ্যই তৃণমূল কংগ্রেসের একজন নেতা স্বপন মণ্ডল, তিনি খুন হওয়ার পর। সিন্ডিকেট হওয়ার সাথে সাথেই শুরু হয়ে গেল এই ক্ষমতা বিস্তার। কত মানুষকে আমি ধরতে পারবো, কত জায়গায় আমি পৌঁছাতে পারবো। আগে একটা জায়গা চিহ্নিত করা ছিল যে এই কোঅপারেটিভ এই জায়গায় মাল দেবে, এখানে আর সেটা থাকলো না। সিন্ডিকেট এর নাম করে জোর করে কোনো জায়গায় মাল সরবরাহ করার আমরা কোনো রকম বিরোধী। রাজ্যে ক্ষমতা বদলের পর শাসক বদলেছে, মুখ্যমন্ত্রীর মুখে শোনা গিয়েছে সিন্ডিকেট মুক্তির কথা। এমনকি মাস তিনেক আগে হাইকোর্টে দেওয়া হলফনামায় স্বরাষ্ট্র সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় তো এমনও দাবি করেন যে রাজারহাট নিউ টাউনে কোনো বৈধ সরকারি অনুমোদনপ্রাপ্ত সিন্ডিকেট নেই।
কিন্তু স্বরাষ্ট্র সচিবের এহেন দাবি সত্ত্বেও বাস্তব ছবি বলছে অন্য কথা। সূত্রের খবর, বর্তমানে নিউটাউন রাজারহাটের বিস্তীর্ণ এলাকা জুড়ে সক্রিয় একাধিক সিন্ডিকেট। এতে প্রত্যক্ষভাবে জড়িত কমপক্ষে ২৫০০ যুবক। মাস গেলে লেনদেনের অঙ্ক চোখ কপালে তুলে দেওয়ার মতো। এই সিন্ডিকেটগুলির লাগাম কার হাতে থাকবে তা নিয়ে কার্যত রক্তক্ষয়ী সংগ্রাম শুরু হয়েছে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে। অভিযোগ, এ নিয়ে তৃণমূলের দুই হেভিওয়েটের অনুগামীদের লড়াই চলে সর্বত্র। এই পরিস্থিতিতে অনেকেরই দাবি, রাজারহাট নিউটাউনে সিন্ডিকেটের চেহারাটা একই রয়ে গিয়েছে, শুধু রাজনৈতিক প্রভু পাল্টেছে। এবিপি আনন্দ। একটা শুধু কথা বলে নি, তাহলে সুবিধা হবে। আমরা শুধু রাজারহাট গোপালপুর কেন বলছি, আমরা কি ববি হাকিমের জায়গা, শোভন চট্টোপাধ্যায়ের জায়গা, অরূপ বিশ্বাসের জায়গাগুলো আমরা বাদ দেবো? সেইটা হচ্ছে যে মহেশতলা, নরেন্দ্রপুর বিস্তীর্ণ এলাকা জুড়ে সিন্ডিকেট চলছে। এই পার্টি রাজারহাট পার্টি আসবো যে মানে রাজারহাটে সিন্ডিকেট নেই, সব্যসাচীবাবু করতেনি বাকি। আমি বলছি স্বরাষ্ট্র সচিব রিপোর্ট দিয়েছে তো কলকাতায় রসগোল্লা নেই, নবান্নে সরকারি দফতর নেই বলার মতো। আর তারপরে কি যেটা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় জোর গলায় বলছেন যে সিন্ডিকেট টিন্ডিকেট প্রমোটারি করা চলবে না। হ্যাঁ, তো আশ্চর্য লাগছে। আর মনে হচ্ছে যে তার পুলিশ, তার নেতা বিভিন্ন স্তরের, তারা কেউ ওকে মানে না এখন। সেই অবস্থায় এসে দাঁড়িয়েছে। তো সারা বাংলায় সিন্ডিকেট, সারা বাংলায় অনুমোদন দিয়েছেন এখন। এখন ব্যাপারটা হচ্ছে কি, রাজ্যে যেরকম চপ শিল্প, মুড়ি শিল্প, বড়ি শিল্প, বোম শিল্প, তার সঙ্গে আচ্ছা সবই আছে, তা এত শিল্প, তো এটাকেও তো হচ্ছে কি একটা রেকগনাইজ করে দিন না যে অমুক সিন্ডিকেট। সিন্ডিকেট তোলাটা শুধু তোলাবাজি তো আলাদা, সিন্ডিকেট একটা সুন্দরভাবে আগে ছিল এলসি, তারা ইয়ে করতো একটা সফিস্টিকেটেড ফর্মে, লোকে ডিস্টার্ব হতো না এক জায়গায়। এখন এ এসে মারধর করবে, ও এসে মারধর করবে, এ তো যেন বিড়ম্বনা, একটা নতুন শহর পত্তন হবে। আর সবচেয়ে অবাক লাগলো যে পুরমন্ত্রী তিনি একটা নির্বিকার চিত্তে বলেন আমি ইকো পার্কে যাই, তো ইকো পার্কে তিনি বেড়ানোর মুড়ে যান, ওখানে রেস্টুরেন্ট নতুন করেছে, কাকে দিয়েছে টিয়েছে জানি না, তার পেছনেও কি সব আছে। সিন্ডিকেটের অ্যাডভার্টাইজমেন্ট দেখি না বড় বড়, সিরিয়াস নোট, সিন্ডিকেট তার বিনিময়ে কত প্রাণ ঝরেছে, কত রক্তপাত এবং কত সংঘর্ষ পশ্চিমবঙ্গের দৈনন্দিন ঘটনা হয়েছে, দেখুন তার কয়েকটা। অনেকে বলে থাকেন তোলাবাজিরই আধুনিক সংস্করণ এখন সিন্ডিকেট। বহুতল নির্মাণ থেকে ছোট বাড়ি তৈরি, রাস্তার সংস্কার থেকে বালি খাদানের ভাগ, এমনকি জনবহুল জায়গায় সাইকেলের গ্যারাজ পর্যন্ত সিন্ডিকেট ছাড়া গতি নেই। আর একটি এলাকায় আবার একটি সিন্ডিকেট নয়, মোটা অঙ্কের টাকায় ভাগ বসাতে রাজনৈতিক মদতপুষ্ট একাধিক সিন্ডিকেটের রেশারেশি। আর তার জেরেই শিখে আইন শৃঙ্খলা, ঝরেছে রক্ত, গিয়েছে প্রাণ। 11 জুন 2014 দমদমে সিন্ডিকেট দখল ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে মৃত্যু হয় সোমনাথ সাধুকা নামে এক তৃণমূল কর্মীর। 16 জুন 2014 সোদপুরের স্বদেশী মোড়ে তৃণমূলের পার্টি অফিসের মধ্যে গুলি করে কুপিয়ে খুন করা হয় বাপ্পা বল নামে এক তৃণমূল কর্মীকে। অভিযোগ, নেপথ্যে ছিল সিন্ডিকেট দ্বন্দ্ব। 25 অক্টোবর 2014 ভাঙড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে জোড়া খুনের নেপথ্যেও সিন্ডিকেটের বখরা নিয়ে বিবাদী মূল কারণ বলে অভিযোগ ওঠে। একজনের কাছ থেকে 2-3 লাখ টাকা করে নিয়েছে, আমি নিজে কয়েকজনের টাকা তুলে দিয়েছি ওকে। ওর পক্ষে যে না থাকবে তাকে খুন হতে হবে, এই হলো আরাবুল ইসলামের কাহিনী। 7 জুন 2014 সিন্ডিকেট ঘিরে সংঘর্ষে জড়িয়ে পড়েন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তর অনুগামীরা। পরিস্থিতি থামাতে শেষ পর্যন্ত র্যাফ নামাতে হয়। 11 জুন 2014 4 দিনের মধ্যে ফের একবার শাসক দলের এই সাংসদ বিধায়কের অনুগামীরা নিউটাউনে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এক পক্ষ পুলিশে অভিযোগ জানালে রাতে আগুন লাগিয়ে দেওয়া হয় তাদের পার্টি অফিসে। 18 জুন 2014 ব্যারাকপুরের সদর বাজারে নিজের চেম্বারে গুলিবিদ্ধ হন তৃণমূল নেতা আইনজীবী রবীন ভট্টাচার্য। স্থানীয় সূত্রে খবর, এলাকার দখলদারি ও সিন্ডিকেট চক্র নিয়ে বিবাদের জেরেই এই ঘটনা। 7 জুলাই 2014 সিন্ডিকেটের দখল ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে বেলেঘাটা, ব্যাপক বোমাবাজি হয়। 13 জুলাই 2014 মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালুক কালীঘাটে সিন্ডিকেট ঘিরে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। সিন্ডিকেট ঘিরে এরকম সংঘর্ষের ঘটনা আরও ঘটেছে, কিন্তু তারপরও সিন্ডিকেটের ওপর রাশ টানা তো দূরের কথা, সিন্ডিকেটের দৌরাত্ম্য আরও বেড়েই চলেছে বলে অভিযোগ। এবিপি আনন্দ।
জ্যোতিপ্রকাশ মানবে যে আগে একটা গুণগত পরিবর্তন হয়েছে এর মধ্যে, আগে যেটা ছিল সেটা নিয়ন্ত্রণের মধ্যে, এখন লাগাম ছাড়াভাবে ফুলে ফেঁপে উঠেছে। দেখুন, যদি রাজারহাট নিউ টাউনের নগরায়নের কথা বলেন, তাহলে জন্ম থেকে শৈশব একদম যৌবনের দ্বার পর্যন্ত লালন পালনের দায়িত্ব তো একা হাতে গৌতম দেব সাহেব নিয়েছিলেন, খুব সুন্দরভাবে তাকে লালন পালন করেছিলেন। যদি রাজনৈতিকভাবে বলেন, রাজনৈতিকভাবে এবং রাজ্য সরকার চালানোর ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় খুব সদর্থক করতে বলেছেন যে কন্ট্রাক্টরের সাথে যোগাযোগ আছে, তারা কোনো নেতৃত্বের জায়গা থাকবে না। এই জায়গাটা তো খুব পরিষ্কার ছিল। ফলো আপ হয়েছে, ফলো আপ করার চেষ্টা করছে একটা সরকার। বাক্যটা কি ছিল যে দলের 3 দশক চালিয়েছে তার চেষ্টা, আর একটা সরকার 4 বছর চালাচ্ছে তার চেষ্টা। না, চেষ্টা না, উনি তো দলের ক্ষেত্রে বলেছিলেন যে দলের সঙ্গে দলের ক্ষেত্রে এরকম মানার চেষ্টা চলছে, পুরোপুরি মানা হয়তো যায়নি কি গেছে না সেটা হয়তো বিতর্কের ঊর্ধ্বে, সেটা বিতর্কের বিষয়, কিন্তু একটা ক্রমাগত একটা প্রক্রিয়া চলছে যাতে এই জায়গাগুলো থেকে আস্তে আস্তে দূরে সরে যাওয়া যায়। আমি শুধু একটা পরিসংখ্যান দিই, সিন্ডিকেট রাজের বিষময় ফলে যারা মারা গেছেন তাদের প্রত্যেকে, প্রায় প্রত্যেকে তৃণমূল কংগ্রেস কর্মী এবং গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। আপনি যদি পিছনের সরকার, বারবার একটা কম্পারেটিভ অ্যানালিসিস তো হবেই, একটা এতদিনের সরকার চলে আসার পর একটা সরকার এসেছে, বাম সরকারের 20 বছর, তাহলে তো যারা মারা যেতেন তারা একটু বলি বামফ্রন্ট কর্মী হতেন। মৃত্যুর কথাটা সরিয়ে রেখে একটু কনস্ট্রাকটিভ হতে যদি চিন্তা করেন, বাম সরকারের 20 বছর একটা স্যাচুরেটেড পয়েন্টে চলে গেল বাম সরকার, কোনো শিল্প নেই, কিছু নেই, পুরোটা কনস্ট্রাকশন ঘিরে। 20 বছর পরে আপনি সিন্ডিকেটের সঙ্গে আরেকটা জায়গায় চলে যান, বাঁশ ক্ষেতের মধ্যে একটা বাড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ, বাঁশ ধান ক্ষেতের মধ্যে একটা বাড়ি পিটিটিআই কলেজ, আজও জটগুলো কাটেনি। সিন্ডিকেটের মধ্যে কিন্তু মারাত্মক জিনিস, এআইসিটি আপনার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাদের কাছ থেকে পারমিশন নেওয়ার কথা তাদের কাছ থেকে পারমিশন নেই। পশ্চিমবাংলা প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদেরকে পারমিশন দিয়ে ব্যাঙের ছাতার মতো প্রাইমারি শিক্ষণ কেন্দ্র, ব্যাঙের ছাতার মতো বিএড কলেজ, কারা তারা? লোকাল কমিটির সেক্রেটারি, তার ভাই যদি ক্ষমতায় ছিল, সেই জন্যই 2011 গ্রামকে সেগুলো ছিল মানুষ জায়গা থেকে কিন্তু সিন্ডিকেটটা না না আমার হচ্ছে পুরনো কথা তো শুনছি আমরা, জায়গা থেকে সেইখান থেকে আজকে মহেশতলাতে কেন হলো, মহেশতলাতে আলিপুরে সেখানেও সিন্ডিকেট হলো কেন? সেখানেও তো তৃণমূলের নেতা, সব জায়গায় তো তৃণমূলের নেতারাই সিন্ডিকেট চালাচ্ছে কেন? যদি বল সমাজ বিরোধী যারা আছে তারা তৃণমূলে গেছে, কালার নেই তাদের, কোনো কালার নেই, তাদের তো কোনো রাজনৈতিক রং হয় না, তারা এখন চলে গেছে, আপনারা নিয়ে নিয়েছেন। আজকে আপনার যারা সাতরে যে লোকগুলো লোকছে সদাই শেখ, তা গরিব তো একেবারে গরিব, সোনার ছেলে, গরিব বন্দুক হাতে, গ্রেফতার করুন, গ্রেফতার করে নিন, আমার উপর বোম মারলে আত্মরক্ষা, এই রাজনৈতিক চাপানুতা চলতেই থাকবে, কিন্তু মানুষের মৃত্যু যেটা এই সিন্ডিকেট রাজের একেবারে খারাপতম পরিণতি, তাও কিন্তু থামানো যাচ্ছে না। আমার এই পর্বের বক্তারা কে কি বললেন এক নজরে। আজ এ পর্যন্তই, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল রাত 8টায়। ভালো থাকবেন সবাই। Powered by Subhash Bose Institute of Hotel Management, সফল ক্যারিয়ারের সেরা ঠিকানা। সহযোগী নিবেদক ক্যাপ্টেন 600 EQR, স্ট্রঙ্গার, সেফার, সুপার সেফার। NHIT পলিটেকনিক কলেজ দুর্গাপুর, পায়োনিয়ার ইন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এডুকেশন। এবং গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের গ্লো ফেয়ার ময়শ্চারাইজার নীল, তাই উজ্জ্বল মুসলিম ত্বক।